কেন জানি আমরা সফলতা না পাওয়া পর্যন্ত সফলতার গল্পটা শুরু করতে পারি না। শতাব্দী থেকে শতাব্দী চেষ্টা করাটা সফলতার অংশ হিসেবে মানতেও নারাজ। এই জন্যই মনে হয় হাজার হাজার ব্যর্থতার গল্প আজও আমাদের অজানা। আজকের প্রতিবেদনে আমরা আপনাকে এক ব্যর্থতায় ভরা গল্প শোনাবো, যা দিন শেষে সফল, হয়তো আপনার চোখে কিংবা আপনাদের চোখে। যমুনা টেলিভিশন সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় বিশ্বসেরা 10-এ উঠে এসেছে, যা বাংলাদেশে প্রথম। সেরা 10-এ আসতে যমুনা টেলিভিশনকে পেছনে ফেলতে হয়েছে বিবিসি, আল জাজিরা, জি নিউজের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে। যুক্তরাষ্ট্রভিত্তিক সোশ্যাল মিডিয়া বিশ্লেষক সাইট সোশ্যাল ব্লেডের করা এক তালিকায় 4 নম্বরে রয়েছে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইবারের পাশাপাশি চ্যানেলের কন্টেন্ট ভিউ, ফিডব্যাক ও সামগ্রিক প্রভাব বিবেচনা করে এই তালিকাটি প্রকাশ করা হয়। যমুনা টেলিভিশন আমাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন সংবাদ প্রচারের পর, কিন্তু এর আগে 2002 সাল থেকে 2023 সাল পর্যন্ত যমুনা টেলিভিশনকে কতটা কাঁটাযুক্ত পথ পাড়ি দিতে হয়েছে জানলে আপনিও অবাক হবেন। যমুনা টেলিভিশন স্টেশনটি 2002 সালে সরকারের কাছ থেকে লাইসেন্স পায়। সেই লাইসেন্স আবার 2001 থেকে 2006 সালের বিএনপি সরকার বাতিল করে দেয়। পরে সুপ্রিম কোর্টের আদেশের পর লাইসেন্স ফিরে পেয়ে কাজ শুরু হয়, কিন্তু পরীক্ষামূলক সম্প্রচার অব্যাহত রাখায় বিটিআরসি ফ্রিকোয়েন্সি বাতিল করে। 2010 সালে যমুনা টেলিভিশন সম্প্রচার বন্ধের সরকারি আদেশ বৈধ বলে হাইকোর্টে রায় দেয়। 1 মাসেরও বেশি সময় ধরে পরীক্ষামূলক সম্প্রচারের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি 2009 সালের 19 নভেম্বর যমুনা টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। 2015 সালে টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন গণমাধ্যমটির বিরুদ্ধে মামলা দায়ের করে। 2015 সালে ইনভেস্টিগেশন 360 ডিগ্রি জলবায়ু তহবিলের 9/6 শিরোনামে প্রতিবেদন প্রচারের জন্য তৎকালীন পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদের মানহানি হয় বলে অভিযোগ তোলা হয়। রাঙ্গুনিয়ার শেখ রাসেল অ্যাভিয়ারি পার্ক নির্মাণে 35 কোটি টাকা জলবায়ু তহবিল থেকে ব্যয় করা হয়। সেই অনুসন্ধান প্রতিবেদনের জন্য 501 ও 502 ধারায় গণমাধ্যমটির বিরুদ্ধে মানহানি মামলা করা হয়। 2016 সালে 6 নভেম্বর ঢাকা চকবাজারে দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির অবৈধ কারখানা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হয় যমুনার সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ভিডিও জার্নালিস্ট শাহিন আলম। সাংবাদিকদের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 2018 সালে প্রাণ আরএফএল গ্রুপ মামলা দায়ের করে। তৎকালীন সময়ে রবিও জাতীয় রাজস্ব বোর্ডে মামলা দায়ের করে। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে যমুনা টেলিভিশনের কেবল সম্প্রচার বন্ধ করার ঘটনা জানা যায়। 2019 সালের শেষের দিকে যমুনা টিভিতে বাংলাদেশি ইসলামিক পণ্ডিত আজিজুল হককে জঙ্গি নেতা হিসেবে প্রচার করা হয়। পরবর্তীতে সমালোচনার মুখে যমুনা টেলিভিশন কর্তৃপক্ষ ক্ষমা চায়। 2021 সালে যমুনা টিভির বিরুদ্ধে 65 কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করে বিডি থাই কসমো লিমিটেড। বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাগ্নে রায়হান হামিদের মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি থাই কসমো লিমিটেড। 2021 সালে 3 মে উপসচিব মাহমুদ হাসান শাহিনের দুর্নীতি শিরোনামে প্রচারিত প্রতিবেদনের জন্য যমুনা টিভির সাংবাদিক নূর নবী সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়, যা পরে স্থগিত করে হাইকোর্ট। রিপোর্টের বিষয় ছিল উপসচিব মাহমুদ হাসান শাহিন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, সেই সঙ্গে বাংলাদেশেরও নাগরিক। বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী তিনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে সরকারি চাকরি করতে পারবেন না। তিনি বাংলাদেশ থেকে অর্থ দুর্নীতির মাধ্যমে আয় করে মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছেন। এই সব কিছুর পরে আমরা 2024 সালে এসে যমুনা টেলিভিশনকে আল জাজিরার সঙ্গে আখ্যায়িত করি, কারণ আমরা সত্যি ব্যর্থতার চেয়ে সফলতাটাকে বেশি গুরুত্ব দেই।